নমস্কার, প্রাইম টাইম বুলেটিনে আমি ইন্দ্রাণী আপনাদের স্বাগত জানাচ্ছি। অল আসাম ডে নাইট প্রাইভেট বাস ড্রাইভার ইউনিয়নের এক সভা আয়োজিত হয় শুক্রবার। শিলচর রামনগর এলাকায় স্থিত আইএসবিটি কেন্দ্রে শুক্রবার অল আসাম ডে নাইট প্রাইভেট বাস ড্রাইভার ইউনিয়নের এক সভা আয়োজিত হয়। সভায় গুয়াহাটি থেকে আগত সংস্থার এক প্রতিনিধি দল সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে এদিন আলোচনা করেন। পাশাপাশি বরাক উপত্যকার সকল প্রাইভেট বাস ড্রাইভার ও হ্যান্ডিম্যানদের সংস্থার সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে এদিন সংস্থার কর্মকর্তারা রাজ্যের সমস্ত বাস ড্রাইভার ও হ্যান্ডিম্যানদের বিভিন্ন সমস্যা তুলে ধরে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। সংস্থার বিভিন্ন দাবি দাবা সহ বর্তমান সময়ের বিভিন্ন সমস্যার কথা বলতে গিয়ে তারা জানান যে সরকার রাজ্যের বাস চালকদের সহায়তায় এককালীন অর্থ সাহায্য করার যে সিদ্ধান্ত নিয়েছেন তার জন্য সংস্থার কর্মকর্তারা বর্তমান রাজ্য সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন। পাশাপাশি গোটা রাজ্যসহ বরাক উপত্যকার বাস ড্রাইভার ও হ্যান্ডিম্যানদের নিরাপত্তা সুনিশ্চিত করা, কোভিড বিধি মেনে আন্তঃরাজ্য বাস পরিষেবা চালু করা ও সরকারি সহায়তা প্রদান সহ অন্যান্য বিভিন্ন দাবি পূরণে সরকারকে এগিয়ে আসার এদিন আহ্বান জানিয়েছেন সংস্থার কর্মকর্তারা। সভায় সংস্থার তরফে এদিন সভাপতি মনোজ হালুই, সহসভাপতি প্রশান্ত গগৈ, সাধারণ সম্পাদক রূপম দত্ত, কার্যকরী সম্পাদক বিকু হাজারিকা, সহ সম্পাদক বিট্টু শর্মা ও কোষাধ্যক্ষ ময়নানাথ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এইটো এটা ডাঙৰ সমস্যা আপোনালোকৰ কাৰণে বা ইয়াৰ বৰাক উপত্যকাৰ কাৰণে। মইতো দেশ নচলাওঁ, মইতো চাকৰি নিদিওঁ আৰু মই নাজানো এইবোৰ কথা, আৰু মই পলিটিক্সৰ কথা সঁচাকৈ কৈছোঁ, মই একেবাৰে নাজানো। আমি চিধা মানুহ, আমি চিধাকৈ কিবা এটা কৰিব বিচাৰোঁ। মই এই চেগতে সকলোলৈ মই আহ্বান জনাম, যিসকল আমাৰ ওপৰত বহি আছে, যিসকলে আমাক চলাই আছে। আমার নাম শমসুল্লাহ বরবইয়া, আমি বরাকের একটা সুপার ড্রাইভার। আমাদের বরাকের যত ড্রাইভার আছে, সুপার গাড়ির ড্রাইভারগুলোর কোনো নিরাপত্তা নাই, যার ধরুন আমরা স্টেট কমিটি একটা গঠন করছি, ড্রাইভার অ্যাসোসিয়েশন বলে। আমরা এই কমিটির মারফতে আমরা নিরাপত্তা যাতে পাই, আর আমি সরকারের কাছে আবেদন ওটাও করতে চাইছি যে বিনম্রভাবে সরকারে আমাদের যেগুলা গরিব দুঃখী ড্রাইভার হ্যান্ডিম্যানগুলো আছে যাতে তারা একটু সহায় করা যায়। আমরা শুনতে পাইছি সরকারে আমরা একটা সাহায্য দিতে চাইছি আর্থিক, ঠিক আছে, আমরা সাহায্য এমন দরকার নাই, আমরা জেলাও খাইতে পারি। আর কিন্তু কথাটা হয়েছে আমরা যাতে গাড়িটা নগদ অবস্থায় ছাড়লে আমরা যেসব বাকি রোগে আমরা খাইতে পারবো, চলতে পারবো, দিন যাপন করতে পারবো। আমরা অনুরোধ সরকারের কাছে, ওটা হেমন্ত বিশ্ব শর্মা ডাঙ্গরিয়ার কাছে ওটাও আহ্বান, দয়া করে আমরা গরিব দুঃখী দিতে গিয়ে আমি জানি খুব ভালো মানুষ, খুব দক্ষ মানুষ মুখ্যমন্ত্রী, আমরা এটা খুব খুশি, কিন্তু আমাদের পক্ষে আমরা ড্রাইভার সংস্থার পক্ষে একটু আমরা সহায় করি, আমি বিনম্রভাবে অনুরোধ করছি। ভিস্তাডোম ট্যুরিস্ট স্পেশাল ট্রেনের উদ্ঘাটন। শনিবার ভোরের আলো ফুটতে গুয়াহাটি থেকে ছুটবে ট্যুরিস্ট স্পেশাল ট্রেন, গন্তব্য নিউ হাফলং। সপ্তাহে দুদিন অর্থাৎ শনিবার ও বুধবার ট্রেনটি চলবে। বৃহস্পতিবার এনএফ রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সিপিআরও গুণিত করকে পাশে বসিয়ে ভিস্তাডোম ট্যুরিস্ট স্পেশাল ট্রেনের শুভ সূচনা হয়। এ উপলক্ষে মিডিয়া লঞ্চিং অনুষ্ঠানে জেনারেল ম্যানেজার আনসুল গুপ্তা বলেন, আজকের দিনটা ভারতীয় রেলের কাছে রেড লেটার ডে। এনএফ রেল প্রথমবারের মতো গুয়াহাটি ও নিউ হাফলং স্টেশন পর্যন্ত ছুটবে ভিস্তাডোম ট্যুরিস্ট স্পেশাল ট্রেন। আগামীতে এই পরিষেবা আরও বাড়ানো হবে। होटल इंडस्ट्री से भी लोग हैं, टूरिज्म सेक्टर से जुड़े हुए काफ़ी लोग हैं, उनको मेन हमारा आइडिया ये है कि इस ट्रेन को, इस तरह के कोचेस को स्पेशल सर्विस के द्वारा जो नॉर्थ ईस्ट के इम्पोर्टेंट एरिया है, खासतौर से आसाम का जो हाफलोंग का सेक्शन है, उसमें ये चलाएं। और इससे ना सिर्फ टूरिस्ट जो हमारा लोकल है बल्कि बाहर का टूरिस्ट भी आए और यहाँ की खूबसूरती को, यहाँ के जो पहाड़ी इलाके हैं, चाय के बागान हैं, नदियाँ हैं, जो वैली है, उसको देखे और उसका प्रचार करें, जिससे कि और टूरिज्म हमारे पास भी बढ़ेगा। जब टूरिज्म बढ़ेगा तो इकोनॉमिक एक्टिविटी बढ़ेगी। इस तरह से रेलवे की पहल है कि कैसे टूरिस्ट को लेके आके टूरिज्म को बढ़ावा दिया जाए, तो इकोनॉमिक एक्टिविटी जो उसके साथ जुड़ी हुई है उसको भी बढ़ावा दिया जाए। तो इसीलिए होटल इंडस्ट्री वाले लोग भी आज यहाँ मौजूद हैं, क्योंकि टूरिस्ट आएगा तो उसको रहने के लिए कुछ चाहिए, हाफलोंग या जहाँ भी गाड़ी जाएगी। इसके अलावा जो हम लोगों की जो फैसिलिटीज़ हैं
चाहे स्टेशन पे हो, चाहे हमारे स्पेशल एकोमोडेशंस हैं, उसको भी हम लोग ऑफर कर रहे हैं कि अगर कोई किसी के पास में होटल का इस तरह के कमरे नहीं है तो रेलवे में अगर कोई कमरा खाली है ऑफिसर रेस्ट हाउस का या हॉलीडे होम का, उसको भी हम यूज़ कर सकते हैं। मेन आइडिया है कि टूरिज्म को कैसे बढ़ाना है, टूरिस्ट को कैसे लेके आना है, उसको नया एक यहाँ के कल्चर और म्यूज़िक, डांस, इस तरह की चीज़ें जो है उससे उसको रूबरू कराया जाए, उसको इंट्रोड्यूस कराया जाए, यहाँ के खान पान को दिखाया जाए, उसको टेस्ट कराया जाए, ये सब इसका पर्पज़ है। ভাঙছে মহাজোট, এআইইউডিএফ এর সঙ্গে মিত্রতা ছিন্ন করার ইঙ্গিত কংগ্রেস রাজ্য সভাপতি ভূপেনের। মহাজোটের পক্ষে বদরুদ্দিনের দল। মহাজোট ক্রমেই তীব্রতর হয়ে উঠছে। এআইইউডিএফ ও কংগ্রেসের মিত্রতা ক্রমেই বিচ্ছেদের দিকে এগোচ্ছে। অন্তত কংগ্রেসের রাজ্য সভাপতি ভূপেন বরার বক্তব্যে এমনটাই উঠে আসছে। সরাসরি না বললেও ইশারায় এমনটাই ইঙ্গিত করছেন কংগ্রেস রাজ্য সভাপতি। রাজীব ভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ভূপেন জানান, বহু নেতাই মিত্রতার নীতি লঙ্ঘন করছেন। এমনকি সরকারের গঠনমূলক সমালোচনা বাদ দিয়ে অনেক নেতাই সরকারের প্রশংসায় পঞ্চমুখ। বলেন, 15 সেপ্টেম্বরের মধ্যে কংগ্রেস পর্যবেক্ষক জিতেন্দ্র সিং আসামে আসছেন। ওই সময় তার উপস্থিতিতে এক পর্যালোচনা সভা আয়োজন করা হবে। ওই সভায় মহাজোটের ভবিষ্যৎ নির্ধারিত হবে বলেও ভূপেন জানিয়ে রাখেন। তিনি রসিকতার সুরে বলেন, বর্তমান গোটা সরকার আমার প্রাক্তন কংগ্রেসী। এদিকে এআইইউডিএফ এর পক্ষে জানানো হয় তাদের তরফ থেকে মিত্রতা বজায় রাখতে প্রচেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে, কারণ তারা মোটেই চায় না যে বিরোধী দল দুর্বল হোক। তবে মহাজোটে থাকবে কিনা সেটা তাদের দলের ব্যক্তিগত সিদ্ধান্ত বলে জানান এআইইউডিএফ এর মুখপাত্র। একাংশ নেতাই, কেইজনমান নেতাই বিজেপিৰ সপক্ষে যিধৰণে কথা বতৰা কৰিবলৈ আৰম্ভ কৰিছে, এইটো মহাজোঁটৰ ধৰ্মত আঘাত দিছে। আৰু যিসকলে মহাজোঁটৰ ধৰ্ম ৰক্ষা কৰিবলৈ চেষ্টা নকৰিব, তেওঁলোকৰ লগত একেলগে কাম কৰাত আমাৰ দিগদাৰ আছে। প্ৰাক্তন কংগ্ৰেছীৰ কথা কি আছে, গোটেই চৰকাৰখনেই আমাৰ প্ৰাক্তন কংগ্ৰেছী নাই। আমি আহি থকা দিনত সিদ্ধান্ত ল'ব লাগিব। আৰু এইটো কথা সত্য যে মহাজোঁটৰ একাংশ নেতাই আমাৰ মহাজোঁটৰ ধৰ্ম ৰক্ষা কৰি চলা নাই। দলৰ তৃণমূল পৰ্যায়ৰ পৰা শীৰ্ষ পৰ্যায়লৈকে তুমুল প্ৰতিক্ৰিয়া হৈছে। দলৰ শীৰ্ষ নেতৃত্ব, আমাৰ ৰাজ্যিক নেতৃত্ব, জিলা জোৰদাৰভাৱে আমি সমালোচনা কৰিছোঁ। তেখেতক হয়তো কোনোবা মিছগাইড কৰাৰ চেষ্টা কৰি আছে। 6ৰ পৰা আমি ইলেকশ্যন খেলি আছোঁ। 6ত আমি ইলেকশ্যন খেলিছোঁ, 11ত আমাৰ বিধায়ক হৈছে, 16ত আমাৰ বিধায়ক হৈছে, 21ত আমি 4বাৰ। কোনো এজন বিধায়ক এআইইউডিএফৰ অন্য কোনো দলত যোৱা নাই। কংগ্রেসে কি সিদ্ধান্ত লয় সেইটো তেখেতসকলৰ কথা, তেখেতসকলে কৰিব। গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে ত্রিপুরার তেলিয়ামুড়া চেবড়ি এলাকায় প্রায় 6 লক্ষ টাকার মূল্যবান সেগুন কাঠ উদ্ধার করল বন দপ্তরের কর্মীরা। বনকর্মীদের দেখে পালালো চালক ও সহচালক। তেলিয়ামুড়া চাবড়ি এলাকায় অবৈধ বহুমূল্যবান চেরাই সেগুন কাঠ উদ্ধার করলেন বন দপ্তরের কর্মীরা। এর বাজার মূল্য প্রায় 5.5 থেকে 6 লক্ষ টাকা অনুমান করা হচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে তেলিয়ামুড়া বন দপ্তরের কর্মীরা বৃহস্পতিবার অভিযান চালিয়ে একটি 4 চাকা মালবাহী গাড়ি সহ প্রচুর পরিমাণ বনের বহুমূল্যবান অবৈধ চেরাই সেগুন কাঠ উদ্ধার করল। ঘটনা তেলিয়ামুড়া বন দপ্তরের অধীন চাবড়ি এলাকায়। জানা যায়, অবৈধ সেগুন চোরাই কাঠ বোঝাই TR01AP 1909 নম্বরের একটি গাড়ি আসছে। এই খবরের ভিত্তিতে বন দপ্তর কর্মীরা অভিযান চালিয়ে চাবড়ি এলাকা থেকে অবৈধ চেরাই সেগুন কাঠ সহ গাড়িটি আটক করে বন দপ্তরের কর্মীরা তেলিয়ামুড়া স্থিত গামাইবাড়ি ফরেস্ট রেঞ্জ অফিসে নিয়ে আসে। গাড়িতে থাকা সেগুন কাঠ সহ গাড়ির বাজার মূল্য প্রায় আনুমানিক 5.5 থেকে 6 লক্ষাধিক টাকা। এদিকে অবৈধ কাঠ বোঝাই গাড়িতে থাকা চালক ও সহচালক বনকর্মীদের প্রত্যক্ষ করে পালিয়ে যেতে সক্ষম হয়, এমনটাই তেলিয়ামুড়া বন দপ্তর অফিস সূত্রে খবর। সকালবেলা আমরা একটা খবর পাইছিলাম, এই খবরে যে মাল নাকি আজকে চুরাই মাল আগরতলার দিকে ট্রানজিট হতে পারে। এই পারপাসে আমরা সকাল থেকেই আমদেশে বয়ে আসলাম। আমদেশে বলতে বলতে আমরা প্রায় সেগুলির দিকে গেছি। মালটা ওই দিক দিয়ে যাওয়া মনে আছে। আমরা এখানে আমদেশে বয়ে আসলাম, যখন আমদেশে বুঝি প্রায় 11:30 নাগাদ দিকে গাড়িটা আইতে, তখন আমরা গাড়িটা মুখোমুখি করে দাঁড়া করাইলাম। মুখোমুখি করে তো গাড়িটা একদম সামনে দাঁড়াই ওই ড্রাইভার রেজিস্ট্রেশন কেটা আসলো, সব লাগিয়ে গিয়ে গেছে গা। রাস্তার মধ্যে একটা ঘন্টা লাগছে। গাড়িটা কোনো মতো আমরা সাইড করে আই না, এখানে ফিক্স করলাম, ফিক্স করে আমরা অফিসে নিয়ে এলাম। ত্রিপুরার তেলিয়ামুড়া সরকারি মহাবিদ্যালয়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা অনেকগুলো বিলাতি মদের দোকানকে কেন্দ্র করে নানা প্রশ্ন উকি মারছে।
ত্রিপুরার তেলিয়ামুড়া সরকারি মহাবিদ্যালয়ে রাতের অন্ধকারে নেশাখোরদের গোপন আস্তানায় পরিণত হয়েছে, যার ফলে এই পবিত্র জায়গায় এখন মদের বোতলের ছয়লাভ। রাতের অন্ধকারে নেশাখোরদের গোপন আস্তানায় পরিণত হয় তেলিয়ামুড়া সরকারি মহাবিদ্যালয়। এমনটাই অভিযোগ কান পাতলে শোনা যাচ্ছে গোটা তেলিয়ামুড়া জুড়ে। খবরে জানা যায়, বৃহস্পতিবার তেলিয়ামুড়া সরকারি মহাবিদ্যালয়ে গিয়ে ছাত্রছাত্রীদের নজরে আসে মহাবিদ্যালয়ের বিল্ডিং কমপ্লেক্স সহ এর আশপাশ এলাকায় অসংখ্যভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিলেতি মদের বোতল। এই ঘটনা প্রত্যক্ষ করে ছাত্রছাত্রীরা মহাবিদ্যালয়ের বেসরকারি নিরাপত্তা রক্ষীদের এবং মহাবিদ্যালয়ের অধ্যক্ষকে ঘটনা সম্পর্কে অবগত করানো হয়। এ ব্যাপারে মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর মনোরঞ্জন দাসের কাছে জানতে চাওয়া হলে তিনি জানান, মহাবিদ্যালয় বিগত 3 মাস বন্ধ ছিল। সেটি ছিল তখন কোয়ারেন্টাইন সেন্টার এবং সেটি সম্পূর্ণভাবে বিএসএফ এর হাতে হস্তান্তর ছিল। যদিও তারা এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে গেছে, কিন্তু কিভাবে এই মদের বোতলগুলো মহাবিদ্যালয় চত্বরে রয়ে গেল তা সম্পর্কে তিনি অবগত নন। তবে তেলিয়ামুড়া একাংশ মহল থেকে একটা গুঞ্জন শোনা যাচ্ছে, বেসরকারি নিরাপত্তা রক্ষীদের দায়িত্ব জ্ঞানহীন কর্মকাণ্ডের ফলে রাতের অন্ধকারে নাকি মহাবিদ্যালয় চত্বরে মদের আসর বসে। প্রাথমিকভাবে অনুমান করা যাচ্ছে এগুলি তারই নিদর্শন। তবে এ ব্যাপারে মহাবিদ্যালয়ের এক বেসরকারি নিরাপত্তা রক্ষীর কাছে জানতে চাওয়া হলে তিনি কিছুই জানেন না বলে নিজের দায়িত্ব খালাস করেন। এদিকে সরকারি মহাবিদ্যালয় চত্বরে মদের বোতল উদ্ধারের ঘটনা ঘিরে মহাবিদ্যালয় রাতের নিরাপত্তা নিয়ে প্রশ্নচিহ্নের সৃষ্টি হয়েছে। প্রশ্ন উঠছে এবার বেসরকারি নিরাপত্তা রক্ষীদের ভূমিকা নিয়ে। ঠিক আছে, আপনি কোন ধরনের প্রিন্সিপাল যে আপনার কলেজ জন্য একশো রাখতে পারেন না? এবং আমার কথা হয়েছে, কলেজে যারা ছাত্র সংগঠন নেতারা আছে তারা কি করে এতগুলো মদের বোতল, এটা কি কলেজ প্রতিষ্ঠান? বিচারে অতি সত্তরের একটা ব্যবস্থা গ্রহণ করে, অতি সত্তর। প্রিন্সিপালের নাম? প্রিন্সিপালের নাম ডক্টর মনোরঞ্জন। মনোরঞ্জন কি? মনোরঞ্জন দাস এখানের নাম। প্রাথমিক শ্রেণীর শিশুদের সামগ্রী বিতরণ নিয়ে উধারবন্দ প্রাথমিক শিক্ষাখণ্ডের উদ্যোগে বৃহস্পতিবার এক সভা আয়োজিত হয়। উধারবন্দ প্রাথমিক শিক্ষাখণ্ডের উদ্যোগে আর্লি চাইল্ডহুড এডুকেশনের প্রি প্রাইমারি শ্রেণীর শিশুদের সামগ্রী আনুষ্ঠানিক বিতরণ নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার জয়রাম এলপি স্কুলে শিক্ষাখণ্ডের আধিকারিক জয়ন্তী পালের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভার শুরুতে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন ডিপিও রানা রঞ্জন নাথ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উধারবন্দ ডায়েটের অধ্যাপক শরৎচন্দ্র শর্মা, স্থানীয় বিধায়কের প্রতিনিধি নবারুণ চক্রবর্তী, জিপি সভানেত্রী সাধনা আচার্য, জেলা এমই টিচার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কঙ্কন ভট্টাচার্য, শিলচর মহকুমার প্রাথমিক শিক্ষক সম্মেলনের উপদেষ্টা স্বপন চক্রবর্তী প্রমুখ। সভার উদ্দেশ্য ব্যাখ্যা ও স্বাগত ভাষণ রাখেন আরপিআই সেকুল ইসলাম। শিশুদের সামগ্রী বিতরণ নিয়ে বিভিন্ন আলোচনা হয় সভায়। আমরা যেভাবে এই প্ল্যানিং করে আজকে 26টা স্কুলটাই হয়েছে, আপনাদের 26 জন এই যে 26টা স্কুল যদি সঠিকভাবে করতে পারেন, আমার মিডিয়ার বন্ধুরা আছেন ওনাদেরকে বলবো আমি, আপনারা দয়া করে যখন এটা ইমপ্লিমেন্টেশন হয়ে যাবে, আপনারা কাইন্ডলি উদারবন্দের স্বার্থে ওই জিনিসগুলোকে একটু ভালোভাবে হাইলাইট করার জন্য আমি অনুরোধ করবো। তাতে কি হবে, আগামী দিনে যখন আরও বাকি স্কুলগুলোতে আসবে একটা পরিবেশ ফিরে আসবে, তখন গার্জিয়ানরা একটা চিন্তা করবেন যে না, কেন আমি এত কার গায়ে জ্বালা ধরে যে পকেটের পয়সা খরচ করে হাজার হাজার টাকা খরচ করে আমার বাচ্চাকে আমি পড়িয়েছি এয়ারফোর্সের নার্সারি স্কুলে, এলকেজি ইউকেজি পড়াতে 2 বছরে শুধু স্কুলের ফিস আর আদার্স ফিস দিয়ে তা 70,000 টাকা দিতে হয়েছে। ছবিগুলো আপনারা করাবেন, পেইন্ট করাবেন। আর যদি ক্লাসরুম আলাদা ব্যবস্থা না থাকে তবে আপনারা ওয়ালের বাইরে করতেই হবে। তো সেগুলো কি বাচ্চারা বিভিন্ন রঙিন জিনিস, ছবি, আমি নিজেও এখন পেপার আসলে সবার আগে ছবিটাই দেখি। আমাকে টানে, আমার তো অনেক বয়স হয়েছে, তো বাচ্চাদেরকে রং, ছবি এগুলো ন্যাচারালি, বাচ্চাকে কলম দিন, একটা সাদা কাগজ দিন, ও আঁকতে থাকবে, ওর ফুল আঁকবে, আঁকা বাঁকা টান দিয়ে করবে। যাই হোক, সেই ভিতটাকে বাচ্চার ফাউন্ডেশনটা গড়ে তুলতে হবে, শিক্ষা, প্রকৃত শিক্ষা দিতে হবে।
প্রাইমারি এডুকেশনটা ভালোভাবে হয়, whether it is অঙ্গনাদি ওয়ার্কার অঙ্গনাদি সেন্টার হোক বা প্রাইমারি স্কুলে হোক কোশ্রেণী, ওই এরিয়াতে আপার প্রাইমারি ক্লাস লেভেলে ড্রপ আউটের সংখ্যা কম। কারণ কি, এই প্রি প্রাইমারি সেকশনটা এমন একটা ক্লাস যেটা শরৎচন্দ্র স্যার অলরেডি বলে গেছেন, অনেক শিক্ষা দীক্ষা। আমি শুধু প্রসেসগুলো বলতেছি যে এই প্রি প্রাইমারি সেকশনটা এমন একটা গুরুত্বপূর্ণ, যেটা আমরা 6 ইয়ার্সে আমরা সবাই বাসার বাড়িতে দেখি ছেলেমেয়েরা আছে, এই 6টা বছর যে এইজটা, এই বছরের ভিতরে যদি আমরা তাদের বাচ্চারা যদি আমরা ইনপুট দিই, মানে ইনপুট কম্পিউটার যেভাবে আমরা ইনপুট দিই, তখন আউটপুটটা খুব বেশিভাবে পাবো। যেমন 80% বা 85% ডেভেলপমেন্ট হয় ব্রেইনের এই বছর। ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হলো আগরতলার একটি বাড়ি। ক্ষয়ক্ষতির পরিমাণ 4 লক্ষ থেকে 5 লক্ষ টাকা অনুমান করা হচ্ছে। আগরতলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হলো একটি বসতবাড়ি। ক্ষতির পরিমাণ 4 থেকে 5 লক্ষ টাকা অনুমান করা হচ্ছে। ঘটনার বিবরণে জানা গেছে, আগরতলার আড়ালিয়া শিব মন্দির পাড়ার অবসরপ্রাপ্ত শিক্ষক মৃত্যুঞ্জয় দেবনাথ বাড়িতে আগুন লাগার ঘটনা সংঘটিত হয়। যে ঘরটিতে আগুন লাগে সেই ঘরে দীপক চক্রবর্তী নামে এক সরকারি কর্মচারী তার পরিবার সমেত ভাড়াটিয়া হিসেবে ছিলেন। তার স্ত্রী মুক্তা চক্রবর্তী রান্না করার সময় গ্যাস থেকে আগুন লেগে যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 4 থেকে 5 লক্ষ টাকা অনুমান করা হচ্ছে। ঘরের মধ্যে 3 জন সদস্য ছিলেন। সময় মতো বেরিয়ে যাওয়ার কারণে কারোরই প্রাণহানির মতো কিছু হয়নি। অন্যদিকে বাড়ির মালিক মৃত্যুঞ্জয় দেবনাথের অভিযোগ, ভাড়াটিয়ার স্ত্রী রান্না বসিয়ে অন্যত্র ঘোরাফেরা করতে চলে যাওয়ার কারণেই আগুনের সূত্রপাত। এই ঘনবসতি এলাকায় আগুন লাগার ঘটনায় সময়মতো দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে না আনতে পারলে আরও ভয়াবহ হতো, এমনটাই ধারণা। এটার মধ্যে তারা স্বামী স্ত্রী থাকতো। মুক্তা চক্রবর্তী, দাদার নাম জানি দীপক চক্রবর্তী, ননদ থাকতো। ভাড়াটিয়া আমাদের ভাড়াটিয়া। আপনার এই জায়গাটার নাম কিটা? আড়ালিয়া শিব মন্দির পাড়া। গ্যাসের মধ্যে বাঁধবো হইতাম গেছি। আচ্ছা, গ্যাস কি আগের থেকে জ্বলাই না আসলো? না না, আমি আইয়া জ্বালাইছি। তাহলে কিভাবে হইছে এটা? এরপরে তো আগুন জ্বলে গেছে, আমি বাইরে গেছি। গ্যাসের থেকে লাগছে? কি রকম ক্ষতি হয়েছে আপনারা? সবই তো শেষ। এখন মাত্র ব্যাংকের টাকা তুলে আনছি, তুললে পরে দিয়ে আমার সঙ্গে জিনিস সব রয়েছে, ব্যাংক ইয়ে করতেছে, ডকুমেন্ট কিচ্ছু বের করতেছে না, আমি যেমনি বাইরেছি। তেলিয়ামুড়া উপজাতি এলাকাগুলোতে ম্যালেরিয়ার প্রাদুর্ভাব, আতঙ্কে স্থানীয়রা। তেলিয়ামুড়া উপজাতি এলাকাগুলোতে ম্যালেরিয়ার প্রাদুর্ভাব তীব্র থেকে তীব্রতর হয়ে উঠেছে। 18মুড়া পাহাড়ের টিএসআর জওয়ান জওহরলাল সরকার ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। জানা গেছে, উপজাতি এলাকাসহ পাহাড় ঘেঁষে এলাকাগুলোতে জংলি মশা ও ছোট ছোট উলানি পোকার আক্রমণ হয়েছে। এই পোকার হাত থেকে পরিত্রাণ পেতে মেশিনের সাহায্যে ধোঁয়া দিলে এটার মেয়াদ মাত্র থাকে 2 ঘন্টা। মশা পোকার আক্রমণ ওই এলাকার গিরিবাসীদের জীবন দুর্বিষহ করে তুলেছে। এতে রোগীরা প্রচণ্ড জ্বরে ভুগছেন। রক্ত পরীক্ষায় ম্যালেরিয়া জীবাণু ধরা পড়েছে। ম্যালেরিয়া গতকালকে দুপুরে ম্যালেরিয়া আক্রান্ত? ম্যালেরিয়া আক্রান্ত। কোন জায়গায় আপনার ম্যালেরিয়া আক্রান্ত হয়েছেন? 18মুড়া এই সুখদেব পাড়া থেকে টিএসআর ক্যাম্প। আপনি কি টিএসআর জওয়ান? টিএসআর। কত নম্বর ব্যাটালিয়ন? 10 নম্বর। নাম কি আপনার? আমার নাম জওহরলাল সরকার। কোন জায়গায় বাড়ি? বাড়ি সিদাইমনপুর, ভাটিপটি সরা সিদাইমনপুর আগে। এখন তো এই তো এখানে তো ইয়ে বেশি, যে আমরা উলানি পুরো একটা আছে ছোটো ছোটো, আর মশা আছে এখানে, ওই জায়গাটা বেশি। দেখতে কি মনে হয় আমরা ক্যাম্পে আছে। তারপর এই যে একটা ফগ মেশিন আছে ধোয়ার, এখানে মেডিসিনটা ইউজ করা হয়, এই মেশিনটাও আছে, দিন এটা অনেকবার ইউজ করা হয়। তারপরেও এই যতক্ষণ এটা ইউজ করা হয় 2-3 ঘন্টা এটা ইয়ে থাকে, তারপরে গ্যাপে আবার এই পুষ্টি, তারপর আমরা ধোঁয়া ইউজ করি। ওই ক্যাম্পে আপনারা কতজন আছেন? আসছি আমরা এখন 18 জনের মতো। না এখন না। অল ত্রিপুরা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মুখ্য সচিবের নিকট 19 দফা দাবি সম্বলিত স্মারকপত্র প্রদান।
অল ত্রিপুরা ব্লাইন্ড অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মহাকরণে মুখ্য সচিব কুমার অলোকের নিকট বিভিন্ন দাবি দেওয়া নিয়ে মিলিত হন। তারা জানান 19 দফা দাবি সম্বলিত স্মারকলিপি মুখ্য সচিবকে প্রদান করেন। দৃষ্টিহীন এবং বিশেষভাবে সক্ষম যারা রয়েছেন তাদের কথা হলো মিউজিক কলেজ, জেনারেল কলেজ, ল কলেজ, যেখানে তাদের পড়াশোনার ব্যবস্থা রয়েছে সেখানে বর্তমানে স্কলারশিপ বন্ধ হয়ে রয়েছে 2019 থেকে। এর আগে শিক্ষা দপ্তর তাদেরকে এই স্টাইপেন্ডারি প্রদান করত। এছাড়া সরকারি তরফে তাদেরকে 1,500 টাকা করে ভাতা প্রদান করা হয়, কিন্তু বর্তমানের আকাশছোঁয়া দ্রব্যমূল্য পরিস্থিতিতে এটা খুব নিম্নমানের, তাই তাদের দাবি সেটা 5,000 টাকা করতে হবে। তাছাড়া সরকারি যেসব শূন্য পদ রয়েছে বিশেষভাবে সক্ষম এবং দৃষ্টিহীনদের জন্য সেগুলো খুলে দিতে হবে যাতে তাদের জীবন ভালোভাবে কাটাতে পারে। এছাড়া আরও বিভিন্ন দাবি তুলে ধরেন। ত্রিপুরাতে দৃষ্টিহীন যারা কলেজে পড়ে, বিভিন্ন কলেজ, এটা মিউজিক কলেজ হতে পারে, জেনারেল কলেজ হতে পারে, বিএড কলেজ হতে পারে, ল কলেজ হতে পারে, এইসব কলেজগুলিতে যারা পড়তো তাদের জন্য 5,000 টাকার একটা স্টাইপেন্ডের ব্যবস্থা ছিল। সেটা 2019 সাল থেকে বন্ধ হয়ে রয়েছে, বন্ধ করে দিয়েছেন উচ্চশিক্ষা দপ্তর। উচ্চশিক্ষা দপ্তরের সাথে আমরা যোগাযোগ করেছি, তারা বলছেন যে এটা তারা দেখছেন। এটা আমরা মুখ্য সচিবকে বলেছি, এটা আপনি তাদের দেখুন সেটা। স্টুডেন্ট অ্যাডমিশন নিয়ে রাম ঠাকুর কলেজের কলেজ অধ্যক্ষের সাথে সাক্ষাৎ, স্মারকলিপি প্রদান। ত্রিপুরায় রাম ঠাকুর কলেজের 6ষ্ঠ সেমিস্টারের ছাত্রছাত্রীরা অধ্যক্ষের সঙ্গে পরীক্ষা সংক্রান্ত সমস্যার বিষয় নিয়ে দেখা করা সহ স্মারকলিপি প্রদান করে। এ নিয়ে ছাত্রছাত্রীরা সংবাদ মাধ্যমের সামনে তাদের অসুবিধার কথা তুলে ধরে, কারণ ত্রিপুরা সহ বহিরাজ্যগুলোতে উচ্চস্তরের পড়াশোনার ক্ষেত্রে ভর্তির জন্য তারিখ ঘোষণা করা হয়েছে। এ নিয়ে চিন্তিত রাম ঠাকুর কলেজের ছাত্রছাত্রীরা, কারণ বিএ পরীক্ষা শেষ না হলে ওরা অন্য কোনো ইনস্টিটিউশনে ভর্তি হতে পারবে না। এ নিয়ে চিন্তিত ছাত্রছাত্রী সহ অভিভাবক শিক্ষক মহল। যে আমরা বিভিন্ন জায়গাতে শুধু বহিরাজ্য নয়, ত্রিপুরার মধ্যে যে ইনস্টিটিউশনগুলো রয়েছে, ইগনু থেকে শুরু করে ইকফাই, তারা ভর্তির জন্য মানে হায়ার এডুকেশনে ভর্তির জন্য তারা তাদের ডেট দিয়ে দিয়েছে, কিন্তু ওই ডেটের যে সময়সীমা তারা বেঁধে দিয়েছে সেই সময়সীমাটা চলে যাচ্ছে। দেখা যাচ্ছে এই সময়ের মধ্যে দাঁড়িয়ে আমাদের ডিগ্রির লেভেল আমাদের কমপ্লিট হচ্ছে না, কিন্তু কী করে আমরা ওইখানে গিয়ে আমরা ভর্তি হব বা আমাদের ক্লাস, সরকার অ্যাটলিস্ট আমাদের জানাক যে ওরা কী পদক্ষেপ নিয়েছে, আমাদের ভবিষ্যৎটা কী হবে। আমাদের পূর্ব নির্ধারিত সময়ে অনুসারে আমাদেরকে পরীক্ষা নিতে হবে, কেননা আমাদের যদি পরীক্ষা পিছানো হয় তাহলে আমাদের অনেক সমস্যা হয়ে যাবে। তাই আমরা চাইছি আমাদের পূর্ব নির্ধারিত সময় 6 সেপ্টেম্বর থেকে যাতে আমাদের পরীক্ষা নেওয়া হয়। ইন্ডিয়ান ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশনের পক্ষে আগরতলা প্রেস ক্লাবে আলোচনা সভা। ইন্ডিয়ান ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। তারা বলেন, ইন্ডিয়া ফার্মাসিস্টকে কিছু অসাধুরা বিজ্ঞান শাখার ছাত্র ছাড়া অন্যদেরকেও এই ডিপ্লোমা কোর্সে সার্টিফিকেট পাইয়ে দিয়েছেন অনেককে। এতে আগামীতে এইসব ছাত্রদের অসুবিধায় পড়তে হতে পারে, কারণ পিসিআই অনুমোদিত ডিপ্লোমা ইন ফার্মেসি কোর্সে যারা ভর্তি হয়েছেন তাদেরকে পরীক্ষার মাধ্যমে এই সার্টিফিকেট প্রদান করা হয়। এছাড়া পিসিআই অনুমোদিত সার্টিফিকেটগুলো যোগ্যতা ভিত্তিক প্রদান করা হবে। এ নিয়ে বিস্তারিত জানান ইন্ডিয়ান ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশনের সদস্য। আজকের দিনে আমরা ইন্ডিয়ান ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন থেকে এসেছি। আমাদের একটাই মোটো এবং আজকের যে বিষয়টা নিয়ে আমরা তুলে ধরবো কিছু কথা। প্রথমত আমাদের বুঝতে লাগবে ডিপ্লোমা ইন ফার্মেসি, যে আমাদের ফার্মেসি কোর্সগুলো আছে তার মধ্যে লোয়েস্ট কোর্স হলো ডিপ্লোমা ইন ফার্মেসি, ওটা আমাদের প্রিলিমিনারি কোর্স এবং এটি হলো 2 বছরের একটা কোর্স এবং এর জন্য কিছু নিয়ম বাধা আছে বাই পিসিআই। তো পিসিআই অনুমোদিত যেসব কলেজ আছে ভারতবর্ষে ফার্মাসি কলেজ, ওই কলেজ থেকে আপনার পাস করতে লাগবে এবং তথাকথিত পাস করার পরে স্টেট ফার্মাসি কাউন্সিল থেকে আপনার রেজিস্ট্রেশনটা ইস্যু করা হবে। আমাদের পিসিআই ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়া গত 2018-এর মার্চ মাসে একটা এক্সিট এক্সাম এর বিষয় উত্থাপন করেছেন। ওই এক্সিট এক্সামের রেগুলেশনগুলি একটু আমি বলে দিচ্ছি আপনাদের সামনে। ফার্মাসি রেজিস্ট্রেশন পেতে গেলে পিসিআই অনুমোদিত ইনস্টিটিউশন থেকে ডিপ্লোমা ইন ফার্মেসি করতে লাগবে এবং অবশ্যই ডিপ্লোমা ইন ফার্মেসি এক্সিট এক্সামিনেশন পাস করতে লাগবে, যেটা ফার্মাসি কাউন্সিলের দ্বারা পরিচালিত হবে। এখনকার মতো প্রাইম টাইম বুলেটিন এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখতে চোখ রাখুন বিটিএন পর্দায়।